বিয়ের আসরে আমার শালিকাকে দেখে আমার মনের ভেতর তার প্রতি নিষিদ্ধ একটা চাওয়া সৃষ্টি হয়। যেদিন কনে দেখতে গিয়েছিলাম সেদিন আমার শালিকা সেখানে উপস্থিত ছিল না। মূলত বাবা মার জোরাজোরিতে আমার বিয়েতে রাজি হতে হয়, কিন্তু মেয়ে আমার তেমন একটা পছন্দ ছিল না। পরিবারের বাধ্য ছেলে হয় নিজের মনকে মানিয়ে বিয়েতে রাজি হয়ে যাই। দেখতে দেখতে বিয়ের দিনটাও চলে আসে। সেদিন বিয়ের মঞ্চে বসেছিলাম, চারপাশে আত্মীয় স্বজনের ভিড়। হঠাৎ আমার চোখ গিয়ে আটকে গেল এক যুবতীর দিকে। সবার মাঝে দাঁড়িয়ে থাকা মেয়েটির মুখে ছিল এক অদ্ভুত মায়া, চোখে ছিল অন্যরকম আকর্ষণ। প্রথম দেখাতেই যেন আমার দৃষ্টি সেখানেই থেমে গেল। কিছুক্ষণ পর পরিচয় করিয়ে দেওয়া হলো। মেয়েটা আর কেউ নয়, সে আমার শালিকা। সেদিন সামান্য কিছু কথা হয়েছিল আমাদের, খুবই সাধারণ কথাবার্তা, কিন্তু জানি না কেন সেই কয়েকটা মুহূর্তই আমার মাথায় বারবার ঘুরতে লাগলো। বিয়ের পুরো অনুষ্ঠান জুড়ে আমি অদ্ভুত এক অস্থিরতার মধ্যে ছিলাম। আশেপাশে কি হচ্ছে, কে কি বলছে, সেদিকে তেমন মনই ছিল না। আমার চোখ বারবার খুঁজছিল তাকে। অন্যদিকে আমার স্ত্রী ছিল অত্যন্ত ভদ্র ও শান্তশিষ্ট একটা মেয়ে। বিয়ের প্রথম দিন থেকে সে আমাকে যথেষ্ট সম্মান করে। তার চোখে ছিল নতুন জীবনের স্বপ্ন, ভবিষ্যৎ নিয়ে হাজারো আশা। কিন্তু সত্যি বলতে তখন আমার মন অন্য কোথাও আটকে ছিল। বাসর রাতেও আমি খুব একটা কথা বলিনি। স্ত্রী হয়তো ভেবেছিল আমি লাজুক কিংবা ক্লান্ত, কিন্তু বাস্তবে আমার মাথার ভেতর চলছিল অন্যরকম এক যুদ্ধ। কোনো রকমে কিছু কথা বলে নিজের মতো শুয়ে পড়েছিলাম। সেদিন রাতেও আমার মনে ঘুরছিল সেই একই মুখ, সেই একই হাসি। দিন যেতে লাগলো, কিন্তু অবস্থা বদলালো না। যতই সময় যাচ্ছিল ততই মনে হচ্ছিল আমি যেন ভুল মানুষকে বিয়ে করেছি। এই চিন্তাটা আমাকে ভেতর থেকে গ্রাস করতে শুরু করলো। বাড়িতে আত্মীয়রা আসতো, শ্বশুর বাড়িতে যেতাম, আর সুযোগ পেলেই দূর থেকে শালিকাকে দেখতাম। সে হয়তো স্বাভাবিকভাবেই সবার সঙ্গে মিশে কথা বলতো, সবার সাথেই হাসতো, কিন্তু আমার কাছে তার হাসি অন্যরকম ভালো লাগতো। শ্বশুরবাড়ির অবস্থা ছিল মধ্যবিত্তের চেয়েও নিচে। আর্থিকভাবে তারা আমাদের পরিবারের তুলনায় অনেক পিছিয়ে ছিল। আমাদের পরিবার ছিল এলাকার পরিচিত ও সচ্ছল পরিবারগুলোর একটি। হয়তো সেই কারণে শ্বশুরবাড়ির সবাই আমাকে বাড়তি সম্মান করত, কিন্তু সেই সম্মান বা ভালোবাসা আমার মনকে বদলাতে পারেনি। আমি বাহিরে থেকে স্বাভাবিক স্বামীর মতো আচরণ করলেও ভেতরে ভেতরে এক অদ্ভুত আসক্তি আমাকে গ্রাস করছিল। দিনের পর দিন আমি শুধু ভাবতাম, কেন প্রথম দিন আমি শালিকাকে দেখতে পারলাম না। সময়ের সঙ্গে সঙ্গে এই ভাবনাগুলো আরো গভীর হতে লাগলো। আমি বুঝতে পারছিলাম আমার মন এমন এক পথে হাঁটছে যেখান থেকে ফিরে আসা সহজ নয়। দিন যত যাচ্ছিল আমার আর শালিকার মধ্যে দূরত্বটা যেন ধীরে ধীরে কমে আসছিল। প্রথম দিকে সে আমাকে শুধু দুলাভাই হিসেবে দেখতো, কিন্তু আমি সুযোগ পেলেই তার খোঁজ খবর নিতাম। কখনো তার পছন্দের কোনো জিনিস নিয়ে যেতাম, কখনো পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে কথা বলতাম। একদিন শহরে গিয়ে তার জন্য একটা নতুন ফোন কিনে আনলাম। ফোনটা হাতে পেয়ে সে অবাক হয়ে বলল, দুলা ভাই, আমাকে এত দামি জিনিস কেন দিলেন? আমি হেসে বললাম, তোমার তো ভালো কোনো ফোন নেই, আর আমি যেহেতু শহর থেকে আসছি তাই ভাবলাম তোমার জন্য ভালো একটা ফোন নিয়ে নেই। আমার কথাটা শুনে সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিচু স্বরে বলল, আপনি আমার জন্য এত কিছু কেন করেন? সেদিন আমি কোনো উত্তর দেইনি, শুধু হেসে অন্যদিকে তাকিয়েছিলাম। এরপর থেকে আমাদের কথা আরো বাড়তে লাগলো। মাঝে মধ্যে ফোনে কথা হতো, মেসেজে খোঁজ খবর নেওয়া হতো। বিষয়গুলো শুরুতে খুব সাধারণ ছিল, কিন্তু ধীরে ধীরে যেন একটা অদৃশ্য বন্ধন তৈরি হতে লাগলো আমাদের মাঝে। একদিন বিকেলে বাড়ির ছাদে সে একা দাঁড়িয়েছিল, আমিও সেখানে গিয়ে দাঁড়ালাম। চারপাশে নীরবতা। কিছুক্ষণ চুপ থাকার পর আমি বললাম, তোমাকে একটা কথা বলবো। কিছুক্ষণ চুপ থাকার পর আমি বললাম, তোমাকে একটা কথা বলবো, কিন্তু জানি না বলা ঠিক হবে কিনা। সে অবাক হয়ে বলল, কি কথা? আমি গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, অনেকদিন ধরে একটা কথা বুকের মধ্যে লুকিয়ে রেখেছি, যতই ভুলে থাকার চেষ্টা করি পারি না। সে এবার একটু অস্বস্তিতে পড়ে গেল। দুলা ভাই, আপনি কি বলতে চাইছেন? আমি ধীরে ধীরে আমার মনের অনুভূতির কথা জানালাম। কথাগুলো শুনে সে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারল না। এরপর বলল, আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। সেদিন আমাদের মাঝে আর কোনো কথা হয়নি, কিন্তু এরপর কয়েকদিন আমাদের মধ্যে এক ধরনের অস্বস্তিকর নীরবতা তৈরি হলো। সে আগের মতো স্বাভাবিক ছিল না। আমিও বুঝতে পারছিলাম না কি হতে পারে। তারপর একদিন হঠাৎ করে সে নিজেই কথা বলতে চাইল। বলল, আমি অনেক ভেবেছি। আমি বললাম, কি ভেবেছো? শালিকা বলল, আপনার কথাগুলো ভুলে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু যত ভুলতে চেয়েছি ততই মনে পড়েছে। আমি চুপ করে তার দিকে তাকিয়ে থাকলাম। সে বলল, আমি জানি না এটা ঠিক না ভুল, কিন্তু আপনার প্রতি আমারও একটা আলাদা অনুভূতি তৈরি হয়ে গেছে। সেদিন থেকেই আমাদের সম্পর্কের সমীকরণ বদলে গেল। পরিবারের কেউ কিছু বুঝতে পারেনি, কিন্তু আমাদের দুজনের মনে এমন কিছু কথা জমা হতে শুরু করেছিল যা আর কাউকে বলা সম্ভব ছিল না।
একদিন বাড়িতে প্রায় কেউই ছিল না। বিকেলের নীরব পরিবেশে আমি আর আমার শালিকা একই ঘরে বসে কথা বলছিলাম। শালিকা মাথা নিচু করে বলল, আমার খুব ভয় করছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, ভয় কিসের? শালিকা বলল, যদি আপু সব জেনে যায়। আমি হালকা হেসে বললাম, এতদিন তো কেউ কিছু বুঝতে পারেনি, এখনই বা বুঝবে কেন? সে দীর্ঘশ্বাস ফেলে বলল, তবুও মনে হয় আমরা অনেক দূর চলে এসেছি। আমি কিছুক্ষণ চুপ থেকে তার হাতের দিকে তাকালাম। তুমি কি কখনো আমার থেকে দূরে চলে যেতে পারবে? সে মাথা নেড়ে বলল, জানি না, আগে হয়তো পারতাম, এখন আর পারি না। ঘরের ভেতর অদ্ভুত এক নীরবতা নেমে এলো। বাহিরে হালকা বাতাস বইছিল। আমি বললাম, আমিও তোমাকে হারাতে চাই না। শালিকা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, আমিও চাই না। তারপর আমরা দুজন ঘনিষ্ঠ মুহূর্তে চলে যাই। ঠিক তখনই বাহিরে থেকে আমার স্ত্রী দরজা নক করলো। দরজার সামনে দাঁড়িয়ে থাকা আমার স্ত্রীকে দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি আর আমার শালিকা দুজনেই হতভম্ব হয়ে গেলাম। দরজা খুলতেই দেখলাম স্ত্রীর চোখ বেয়ে শুধু পানি পড়ছিল। সে না চিৎকার করলো আর না কাউকে ডাক দিল, এমনকি কোনো ঝগড়াও করলো না। কিছুক্ষণ চুপচাপ আমাদের দিকে তাকিয়ে থাকার পর সে কাপা গলায় বলল, তোমরা আমার সাথে এটা কিভাবে করতে পারলে? আমি কোনো উত্তর খুঁজে পেলাম না। আমার শালিকাও মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমার স্ত্রী নিজের বোনের দিকে তাকিয়েছিল, তার চোখে ছিল হাজারো কষ্ট। তুই এটা কিভাবে করতে পারলি? আমার শালিকা কোনো কথা বলল না, শুধু মাথা নিচু করে কাঁদতে লাগলো। এরপর আমার স্ত্রী আমার দিকে তাকালো। সেদিনের তার সেই দৃষ্টিটা আমি আজও ভুলতে পারিনি। আমার স্ত্রী বলল, আমি তোকে পৃথিবীতে সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, তোর জন্য আমি কি করিনি বল? নিজের সব সুখ সব স্বপ্ন তোকে ঘিরেই ছিল, আর তুই আমাকে এভাবে ঠকালি। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, কারণ আমি জানতাম তার প্রতিটা কথাই সত্য। সে আর কিছু বলল না, শুধু চোখের পানি মুছে ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে গেল। সেদিনের মতো আমিও বাড়ি ফিরে এলাম। অদ্ভুত ব্যাপার হলো, সে কাউকে কিছু বলল না, না তার বাবা মাকে, না তার আত্মীয় স্বজনকে। যেন পুরো ঘটনাটা নিজের বুকের ভেতর লুকিয়ে রাখলো। কিন্তু আমি বুঝতে পারছিলাম ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছে। বাড়িতে ফিরেও সে আগের মতো ছিল না। আমার সাথে খুব কম কথা বলতো। আমি কিছু জিজ্ঞেস করলে শুধু ছোট ছোট উত্তর দিত। অনেক সময় দেখতাম জানালার পাশে বসে একা একা বাহিরে তাকিয়ে আছে। কখনো আবার মাঝরাতে ঘুম ভেঙে দেখতাম সে নীরবে কান্না করছে। আর আমার ভয় এদিকে দিন দিন বাড়তে লাগলো। মনে হতো যদি সে সবকিছু কাউকে বলে দেয়, যদি দুই পরিবার জেনে যায়, তাহলে তো সব শেষ। কিন্তু আশ্চর্যের বিষয়, সে কিছুই বলল না। একদিন বিকেলে আমি আর আমার স্ত্রী রাস্তায় বের হয়েছিলাম। সেদিনও আমাদের মধ্যে তেমন কোনো কথা হচ্ছিল না। হঠাৎ রাস্তা পার হওয়ার সময় সবকিছু যেন কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে গেল। দ্রুত গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের দিকেই ছুটে আসছিল। আমি কিছু বুঝে ওঠার আগে আমার স্ত্রী জোরে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি রাস্তার একপাশে পড়ে গেলাম, কিন্তু সে নিজে আর সরে যেতে পারল না। প্রচন্ড আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ল। চারপাশে মানুষের চিৎকার শুরু হয়ে গেল। আমি দৌড়ে তার কাছে গেলাম। তার মাথাটা নিজের কোলে তুলে নিতেই দেখলাম সে কষ্টে চোখ খুলে আমার দিকে তাকালো। আমি কাপা গলায় বললাম, তুমি আমাকে বাঁচাতে গেলে কেন? সে দুর্বল একটা হাসি দিয়ে আস্তে করে এমন একটা কথা বলল, যেটা শুনে আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। আর সেই কথাটাই আমার জীবনের সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়িয়েছিল। জেরিন এবার আমাকে বলল, তুমি তো এটাই চেয়েছিলে, তোমার ইচ্ছাটা তো পূরণ হলো। আমি অবাক হয়ে কাপা গলায় বললাম, জেরিন, তুমি আমাকে বাঁচাতে গেলে কেন? জেরিন কষ্টের মাঝেও মৃদু একটা হাসি দিল। তার চোখ দুটো ভেজা, কিন্তু সেই চোখে আমার প্রতি অভিযোগের চেয়ে ভালোবাসাই বেশি ছিল। সে ধীরে ধীরে বলল, কারণ তুমি আমার সবকিছু, ফাহিম। আমি চুপ করে রইলাম। জেরিন আবার বলতে শুরু করলো, জানো, আমি কখনো কোনো ছেলের সাথে অকারণে কথা বলিনি। নিজেকে সবসময় হেফাজতে রেখেছি। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম একদিন আমার বিয়ে হবে, একটা সুন্দর সংসার হবে। সে অনেক কষ্টে শ্বাস নিয়ে আবার বলতে শুরু করলো, আমি ভেবেছিলাম আমার স্বামীকে অনেক ভালোবাসবো, অনেক যত্ন করব, তার সুখের জন্য নিজের সবকিছু উজাড় করে দেব। তার চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। জেরিন আবার বলল, কিন্তু হয়তো আমার কপালটাই পোড়া ছিল। আমি কিছু বলতে পারছি না জেরিনের কথার উত্তরে। জেরিন আমার হাতটা শক্ত করে ধরে বলল, ফাহিম, যদি আমার কিছু হয়ে যায় একটা কথা রাখবে? আমি বললাম, এসব কথা বলো না, তোমার কিচ্ছু হবে না। জেরিন মৃদু হেসে মাথা নাড়ল। না, আমার কথাটা শোনো। কয়েক মুহূর্ত থেমে সে বলল, যদি সত্যি আমার কিছু হয়ে যায়, তাহলে তোমরা দুজন বিয়ে করে সুখে থেকো। আমার বুকের ওপর মাথা রেখে সে ফিসফিস করে বলল, নাবিলার যত্ন নিও, ওকে কখনো কষ্ট দিও না। তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলল। চারপাশে তখন মানুষের চিৎকার, দৌড়াদৌড়ি, অ্যাম্বুলেন্সের সাইরেন।
কিন্তু আমার মাথার ভেতর যেন অন্য এক পৃথিবী চলছিল। জেরিনের কথাগুলো কানে বাজছিল বারবার, তোমরা দুজন বিয়ে করে সুখে থেকো। অদ্ভুতভাবে তার জন্য আমার ভেতর তেমন কোনো অনুভূতি কাজ করছিল না, বরং আমার মনে হচ্ছিল এতদিন ধরে যে বাধাটা আমার সামনে ছিল সেটা কি ধীরে ধীরে সরে যাচ্ছে। আমি জানি এই চিন্তা আমার জন্য স্বাভাবিক ছিল না, কিন্তু তখন আমার মন সম্পূর্ণভাবে নাবিলাকে ঘিরেই অবর্তিত হয়েছিল। হাসপাতালের দিকে যাওয়ার সময় আমার মাথায় একের পর এক হিসাব চলছিল। যদি জেরিনার আগের মতো সুস্থ না হয়, যদি ভাগ্য সত্যি আমার জন্য নতুন একটা দরজা খুলে দেয়, যদি একদিন নাবিলাকে নিজের করে পাওয়ার সুযোগ তৈরি হয়, আমি নিজের অজান্তেই ভবিষ্যতের নানা কল্পনা করতে শুরু করলাম। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি মানুষ যতই পরিকল্পনা করুক, ভাগ্য তার চেয়েও বড় পরিকল্পনা করে রাখে। জেরিনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে পৌঁছানোর কয়েক মিনিট পর ডাক্তার জরুরি বিভাগ থেকে বেরিয়ে এসে বললেন, রোগীর শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে, দ্রুত রক্তের ব্যবস্থা করতে হবে। তাড়াতাড়ি রক্ত না পেলে অবস্থা আরও খারাপ হতে পারে। ডাক্তারের কথা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই আরও চিন্তিত হয়ে পড়ল। আমি বাইরে থেকে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে থাকলেও ভেতরে ভেতরে অন্য হিসাব করছিলাম। কিন্তু আমি জানতাম এই মুহূর্তে যদি স্বামী হিসেবে কোনো দায়িত্ব পালন না করি, তাহলে সবার সন্দেহ আমার দিকেই যাবে। তাই বাধ্য হয়ে আমি রক্তের ব্যবস্থা করার জন্য ছোটাছুটি শুরু করলাম। কিছুক্ষণ পর খবর পেয়ে দুই পরিবারের সবাই হাসপাতালে এসে পৌঁছালো। জেরিনের মা মেয়ের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন। বাবা মাথায় হাত দিয়ে করিডোরের এক কোণে বসে পড়লেন। আত্মীয় স্বজনদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়ল। সবাই আমাকে দেখে বলছিল, ফাহিম তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি শুধু মাথা নাড়ছিলাম। এর মধ্যে আমি রক্তের খোঁজে হাসপাতালের এক করিডোর থেকে আরেক করিডোরে ঘুরছিলাম। হঠাৎ পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, ফাহিম। আমি ঘুরে তাকালাম। তাকিয়ে দেখি পেছনে নাবিলা দাঁড়িয়ে আছে, চারপাশে কেউ নেই। এটা দেখে সে ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলো। তার মুখে উদ্বেগের চেয়ে অন্যরকম একটা ভাব ছিল। সে নিচু গলায় বলল, তুমি এত দৌড়াদৌড়ি করছো কেন? আমি চারপাশে একবার তাকিয়ে বললাম, সবাই দেখছে তাই করতে হচ্ছে। নাবিলা ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, আমাদের পথের কাঁটাটা যদি সরে যায়, তাহলে তো আমরা দুজন খুব সহজেই সুখে থাকতে পারবো, তাই না? তার কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর আস্তে করে বললাম, ঠিক বলেছ। নাবিলা আরো কাছে এসে ফিসফিস করে বলল, তাহলে রক্তের জন্য এত চিন্তা করছো কেন? আমি মুচকি হেসে উত্তর দিলাম, তুমি বিষয়টা বুঝতে পারছো না। নাবিলা বলল, কি বুঝছি না? আমি বললাম, এখন যদি আমি কিছু না করি, যদি আমি স্বামী হয়ে পাশে না দাঁড়াই, তাহলে সবার সন্দেহ হবে আমার উপর। নাবিলা ভ্রু কুঁচকে বলল, মানে? আমি বললাম, এই মুহূর্তে সবাই আমাকে দেখছে, আমি কি করছি কি করছি না, সবকিছুই। নাবিলা চুপ করে শুনছিল। আমি আবার বললাম, তাই যা করছি সবই লোক দেখানো না, তবে সবাইকে বোঝানোর জন্য যে আমি একজন দায়িত্বশীল স্বামী। নাবিলা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর হালকা হেসে বলল, তুমি সত্যি অনেক চালাক। আমি উত্তর দিলাম, চালাক না হলে এত দূর আসতে পারতাম না। দুজনেই কিছুক্ষণ নীরব হয়ে রইলাম। ঠিক তখনই হাসপাতালের আইসিইউ বিভাগে দরজা খুলে গেল। একজন নার্স দ্রুত বাহিরে বেরিয়ে এলেন। তার মুখের অভিব্যক্তি দেখে আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই আতঙ্কিত হয়ে উঠল। আর নার্সের মুখ থেকে বের হওয়া পরের কথাটা শুনে আমার আর নাবিলার মুখের হাসি মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল। ঠিক তখনই হাসপাতালের আইসিইউ বিভাগের দরজা খুলে গেল। একজন নার্স দ্রুত বাহিরে বেরিয়ে এলো। তার মুখের দিকে তাকিয়ে সবার বুক ধরফর করতে লাগলো। জেরিনের মা কাঁদতে কাঁদতে এগিয়ে গিয়ে বললেন, আমার মেয়ে কেমন আছে মা? নার্স সবার দিকে তাকিয়ে বলল, ভয়ের কিছু নেই, রোগী এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছে, তবে এখনো পর্যবেক্ষণে রাখতে হবে। কথাটা শুনে চারপাশে যেন স্বস্তির নিঃশ্বাস পড়ল। জেরিনের মা কান্না করতে করতে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তার বাবা চোখের পানি মুছতে লাগলেন। আত্মীয় স্বজনরাও কিছুটা স্বস্তি পেল। কিন্তু সেই মুহূর্তে আমার আর নাবিলার মুখের রং বদলে গেল। আমরা দুজনেই একে অপরের দিকে তাকালাম। নাবিলা নিচু গলায় বলল, মানে ও বেঁচে যাবে? আমি কোনো উত্তর দিলাম না। নার্স আবার বলল, তবে রোগীকে সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে। আপাতত সবচেয়ে বড় বিপদ কেটে গেছে। এই কথাটা শুনে আমার বুকের ভেতরটা যেন হঠাৎ ভারী হয়ে গেল। যে খবর শুনে সবার খুশি হওয়ার কথা, সেই খবরটাই কেন জানি আমার কাছে অন্যরকম লাগছিল। নাবিলা আমার পাশে এসে ফিসফিস করে বলল, তাহলে এখন কি হবে? আমি দাঁত চেপে বললাম, চুপ করো, এখানে এসব কথা বলো না। নাবিলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি ভেবেছিলাম সবকিছু হয়তো বদলে যাবে। আমি চারপাশে তাকিয়ে ধীরে ধীরে বললাম, এখন আমাদের খুব সাবধানে থাকতে হবে। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি জেরিন শুধু মৃত্যুর মুখ থেকে ফিরে আসেনি, সে ফিরে আসছিল এমন কিছু সত্য নিয়ে যেটা আমি জানি না। পরের দিন বিকেলে আমি হাসপাতালে গেলাম।
জেরিন তখন কেবিনে শুয়েছিল। তার মুখটা আগের চেয়ে কিছুটা ভালো লাগছিল, কিন্তু চোখের নিচের ক্লান্তি স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমি ধীরে ধীরে তার বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম। জেরিন একবার আমার দিকে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। আমিও কিছু বলতে পারলাম না। ঘরের ভেতর অদ্ভুত এক নীরবতা নেমে এলো। মনে হচ্ছিল হাজারটা কথা জমে আছে, অথচ কেউ একটা শব্দ উচ্চারণ করতে পারছি না। কিছুক্ষণ পর আমি চুপচাপ কেবিন থেকে বের হয়ে এলাম। সেদিন আর জেরিনের সাথে কোনো কথা হলো না। রাতে বাসায় ফিরে আমি বারবার ভবিষ্যতের কথা ভাবছিলাম। ঠিক তখনই নাবিলার ফোন এলো। ফোন ধরতেই সে বলল, আজকে হাসপাতালে গিয়েছিলে? আমি বললাম হ্যাঁ। নাবিলা বলল, ও কি বলেছে? আমি বললাম কিছুই না, শুধু তাকিয়েছিল। ফোনের ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর নাবিলা হঠাৎ করে বলল, তুমি জানো না ফাহিম, আমি ছোটবেলা থেকে ওকে কখনো নিজের বোন মনে করতে পারিনি। আমি অবাক হয়ে বললাম, মানে? নাবিলা দীর্ঘশ্বাস ফেলে বলল, কারণ জেরিন আমার সৎ বোন। আমি কয়েক মুহূর্ত চুপ করে রইলাম। কি বলছো তুমি? জেরিন বলল, হ্যাঁ, এই সত্যটা পরিবারের বাইরে খুব কম মানুষই জানে। আমি হতবাক হয়ে গেলাম। তারপর বললাম, কিন্তু কখনো তো বুঝিনি। নাবিলা তিক্ত গলায় বলল, সব সত্য বাইরে থেকে বোঝা যায় না। আমি ধীরে ধীরে বললাম, তোমাদের মধ্যে আসলে কি হয়েছে? তারপর বলল, তুমি যদি সত্যিটা জানতে তাহলে হয়তো আজকে আমাকে এভাবে প্রশ্ন করতে না। আমি অবাক হয়ে বললাম, কোন সত্য? নাবিলা বলল, সময় হলে সব বলবো। তারপর ফোনটা কেটে গেল। ফোন কেটে যাওয়ার পর আমি অনেকক্ষণ স্থির হয়ে বসে রইলাম, কারণ আমার মনে হচ্ছিল জেরিন, নাবিলা আর তাদের পরিবারের মধ্যে এমন একটা গোপন অধ্যায় লুকিয়ে আছে, যার সম্পর্কে আমি কিছুই জানি না। রাত যত গভীর হচ্ছিল আমার ভেতর অস্থিরতাও তত বাড়ছিল। বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুম আমার চোখের ধারে কাছেও নেই। বারবার জেরিনের কথাগুলো কানে ভেসে আসছে। তুমি আমার সব কিছু ফাহিম, যদি আমার কিছু হয়ে যায় তোমরা দুজন সুখে থেকো। কথাগুলো মনে পড়তেই বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। এতদিন আমি ভাবতাম ভালোবাসা মানেই নাবিলা, কিন্তু আজকে যখন জেরিন হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে লড়াই করছে, তখন কেন বারবার তার কথা মনে পড়ছে আমার। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাবিলার নামটা ভেসে উঠল। আমি ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো। নাবিলা কিছুক্ষণ চুপ থেকে বলল, কি করছো? আমি বললাম, কিছু না। নাবিলা বলল, শুনে তো মনে হচ্ছে তুমি অনেক চিন্তায় আছো। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, হ্যাঁ একটু। নাবিলা হালকা হেসে বলল, জেরিনকে নিয়ে? আমি চুপ করে গেলাম। আমার নীরবতা বুঝতে পেরে নাবিলা আবার বলল, ফাহিম, তুমি কি সত্যি ওর জন্য চিন্তা করছো? আমি বললাম, ও আমার স্ত্রী, চিন্তা করাটা স্বাভাবিক। নাবিলা কথাটা শুনে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ঠান্ডা গলায় বলল, মজার ব্যাপার কি জানো, কয়েকদিন আগেও তুমি ওকে সহ্য করতে পারতে না। আমি কোনো উত্তর দিলাম না, কারণ কথাটা মিথ্যা ছিল না। নাবিলা আবার বলল, ফাহিম, তুমি বদলে যাচ্ছ। আমি বললাম, হয়তো। নাবিলা বলল, নাকি সত্যিটা বুঝতে শুরু করেছো? আমি অবাক হয়ে বললাম, কোন সত্য? নাবিলা হঠাৎ করে হাসতে লাগলো, কিন্তু সেই হাসিটা আগের মতো লাগলো না, অদ্ভুত ঠান্ডা আর তীক্ষ্ণ। নাবিলা বলল, যে মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে সে, আর যে মানুষটাকে তুমি ভালোবাসা ভেবে ভুল করেছিলে তারা এক না। কথাটা বলে সে ফোন কেটে দিল। আমি অনেকক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইলাম। সেই রাতেই প্রথমবারের মতো আমার মনে সন্দেহ জন্ম নিল। নাবিলা কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি অন্য কোনো কারণ আছে? পরদিন সকালে হাসপাতালে গেলাম। জেরিন তখন কিছুটা সুস্থ। কেবিনে ঢুকতে সে আমার দিকে তাকালো, কিন্তু আগের মতো হাসলো না, শুধু শান্ত চোখে তাকিয়ে রইল। আমি ধীরে ধীরে তার পাশে গিয়ে বসলাম। কেমন আছো? জেরিন সংক্ষিপ্তভাবে বলল, ভালো। তারপর আবার নীরবতা। কিছুক্ষণ পরে জেরিন নিজেই বলল, ফাহিম, একটা প্রশ্ন করব? আমি বললাম, করো। জেরিন বলল, তুমি কি কখনো আমাকে ভালোবেসেছিলে? প্রশ্নটা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ এর উত্তর আমার নিজের কাছেই পরিষ্কার ছিল না। আমি চুপ করে রইলাম। জেরিন মৃদু হেসে বলল, উত্তর দিতে হবে না। আমি বললাম, জেরিন। জেরিন আমাকে থামিয়ে বলল, না, কিছু বলো না। তার চোখের কোণে পানি জমে উঠল। তারপর বলল, আমি শুধু একটা কথা জানতে চেয়েছিলাম। আমি মাথা নিচু করে বসে রইলাম, কারণ জীবনে প্রথমবারের মতো আমার মনে হচ্ছিল আমি হয়তো এমন একজন মানুষকে হারাতে বসেছি যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। আর ঠিক সেই মুহূর্তে কেবিনের বাহিরে দাঁড়িয়ে থাকা একজনের কথা আমার জানা ছিল না। দরজার ফাঁক দিয়ে আমাদের কথোপকথন শুনছিল নাবিলা, আর তার চোখের দৃষ্টি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ফাহিমের মনে যে পরিবর্তন শুরু হয়েছে সেটা তার মোটেও ভালো লাগছে না। আর সেখান থেকে শুরু হতে যাচ্ছিল আরো বড় একটা ঝড়। হাসপাতাল থেকে বের হয়ে করিডোর দিয়ে হাঁটছিলাম। মাথার ভেতর তখন হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। ঠিক তখন ওই করিডোরের এক কোণ থেকে নাবিলার কণ্ঠস্বর ভেসে এলো। সে ফোনে কারো সাথে কথা বলছিল। আমি প্রথমে গুরুত্ব দেইনি, কিন্তু পরের কথাগুলো শুনে আমার পা যেন থমকে গেল। নাবিলা নিচু গলায় বলছিল, আমি কিছুই বুঝতে পারছি না। ফোনের ওপাশ থেকে কি বলল আমি শুনতে পেলাম না। নাবিলা আবার বলল, ফাহিম আমার হাত থেকে বের হয়ে যাচ্ছে।
এটা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি দেয়ালের আড়ালে দাঁড়িয়ে রইলাম। নাবিলা আবার বলল, আগে সবকিছু আমার কথা মতো করতো, এখন দেখছি জেরিনের জন্য চিন্তা করছে। কিছুক্ষণ চুপ থেকে সে বিরক্ত গলায় বলল, আমার মনে হচ্ছে ও জেরিনকে ভালোবাসতে শুরু করেছে। আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। নাবিলা এবার দাঁত চেপে বলল, এভাবে চলতে থাকলে সবকিছু নষ্ট হয়ে যাবে। আমার বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। তাহলে আমার সন্দেহ সত্যি? নাবিলা তাহলে আমাকে সত্যি কখনো ভালোই বাসেনি? আমি কি শুধু তার কোনো খেলায় ব্যবহৃত একটা চরিত্র ছিলাম? কিছুক্ষণ পরে নাবিলা ফোন কেটে দিল। আমি ধীরে ধীরে তার পেছনে গিয়ে দাঁড়ালাম। এখানে কি করছো? হঠাৎ আমার কণ্ঠস্বর শুনে সে চমকে উঠল। তার মুখের রং বদলে গেল। আমাকে বলার মতো সে কোনো কথাই খুঁজে পাচ্ছিল না। আমি শান্ত গলায় বললাম, আমি এখানে আসবো এটা তোমাকে কে বলেছে? নাবিলা দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, আমি তো ভেবেছিলাম তুমি আসবে, তাই আগে থেকে অপেক্ষা করছিলাম। আমি শুধু তার দিকে তাকিয়ে রইলাম। নাবিলা জোর করে হাসার চেষ্টা করলো। এরপর নাবিলা বলল, তুমি এমন করে তাকিয়ে আছো কেন? আমি বললাম, কিছু না। আমি আর কোনো কথা বাড়ালাম না, কারণ আমার যা জানার ছিল আমি তা জেনে গেছি। আজকে আমার মনের সব সন্দেহ দূর হয়ে গেছে। নাবিলা হয়তো কখনোই আমাকে ভালোবাসেনি, কিন্তু একজন মানুষ ছিল যে সত্যি আমাকে ভালোবেসেছিল, আর আমি সেই মানুষটাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি। সেদিন রাতে বাসায় ফিরে আমি অনেকক্ষণ একা বসেছিলাম। জীবনের প্রতিটা ভুল যেন একে একে চোখের সামনে ভেসে উঠছিল। আমি নিজেই মনে মনে বললাম, আমি কি করছি? যে মানুষটা আমাকে এত ভালোবাসতো, আমি তাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছি। প্রথমবারের মতো নিজের ওপর ঘৃণা জমতে লাগলো। পরদিন সকালেই হাসপাতালে গেলাম। জেরিন তখন আগের চেয়ে কিছুটা সুস্থ। আমাকে দেখে সে শান্ত চোখে তাকালো। আমি আস্তে করে তার পাশে গিয়ে বসে বললাম, কেমন আছো? জেরিন বলল, আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক ভালো। আমি মাথা নেড়ে বললাম, জেরিন, তোমার সাথে আমার কিছু কথা আছে। জেরিন বলল, কি কথা? আমি বললাম, আমি ভুল করেছি। জেরিন কোনো উত্তর দিল না। আমি আবার বললাম, অনেক বড় ভুল। তারপর বললাম, তোমার বিশ্বাস ভেঙেছি, তোমার মন ভেঙেছি, সাথে তোমাকে দিয়েছি অনেক কষ্ট। জেরিন এবার চোখ বন্ধ করলো। আমি বুঝতে পারছিলাম কথাগুলো তার পুরনো ক্ষতকে আবার ছুঁয়ে যাচ্ছে। আমি বললাম, আমি জানি শুধু সরি বললে সব ঠিক হয়ে যাবে না, কিন্তু আমি সত্যি অনুতপ্ত। জেরিন এবার বলল, ফাহিম, কিছু ক্ষত আছে যেগুলো সহজে সারে না। তার কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। আমি মাথা নিচু করে বললাম, জানি। জেরিন বলল, তাহলে? আমি বললাম, তবুও আমি চেষ্টা করব। জেরিন আমার দিকে তাকালো। আমি তার হাতের কাছে হাত রেখে বললাম, আমি আর কখনো তোমার বিশ্বাস ভাঙবো না, আমি আর কখনো তোমাকে কাঁদাবো না। জেরিন, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। জেরিন কিছু বলল না, শুধু দূরে কোথাও তাকিয়ে রইল। কিন্তু আমি থামলাম না। প্রতিদিন হাসপাতালে গিয়ে তার পাশে বসে থাকতাম। প্রতিদিন তাকে ভালোবাসার কথা বলতাম, তার কাছে ক্ষমা চাইতাম। প্রতিদিন জেরিনের খোঁজ নিতাম। ডাক্তার কি বলেছে, কি ওষুধ লাগবে, কখন খেতে হবে, সবকিছু আমি নিজেই দেখতাম। জেরিন অবাক হয়ে মাঝে মাঝে বলতো, এত কিছু করতে হবে না। আমি হেসে বলতাম, এতদিন যা করিনি এখন তো সেগুলোই করার চেষ্টা করছি। কয়েক মাস চিকিৎসার পর অবশেষে জেরিন অনেকটাই সুস্থ হয়ে উঠল। একদিন ডাক্তার হাসি মুখে বললেন, এখন রোগীকে বাসায় নিয়ে যেতে পারবেন। কথাটা শুনে পরিবারের সবাই খুশিতে কেঁদে ফেলল। আমিও যেন বুক ভরে একটা নিঃশ্বাস নিলাম। বাসায় ফেরার পর নতুন একটা জীবন শুরু হলো আমাদের। আমি আর আগের সেই মানুষটা ছিলাম না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই জেরিনের খোঁজ নিতাম, যেমন আজকে কেমন লাগছে, ওষুধ খেয়েছো, অথবা কিছু খেতে ইচ্ছে করছে নাকি, এগুলো। জেরিন মাঝে মাঝে মুচকি হেসে বলতো, তুমি এত বদলে গেলে কিভাবে? আমি উত্তর দিতাম, ভালোবাসা মানুষকে বদলে দেয়। একদিন বিকেলে আমি জেরিনকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে গেলাম। সূর্য তখন অস্ত যাচ্ছে, চারপাশে সোনালি আলো ছড়িয়ে আছে। হালকা বাতাসে জেরিনের চুল উড়ছে। আমি চুপচাপ তার দিকে তাকিয়েছিলাম। জেরিন হেসে বলল, এভাবে কেন তাকিয়ে আছো? আমি বললাম, কারণ তোমাকে দেখতে ভালো লাগে। জেরিন লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। অনেকদিন পর তার মুখে সেই লাজুক হাসিটা ফিরে এসেছে। কিছুক্ষণ নীরব থাকার পর সে আস্তে করে বলল, ফাহিম। আমি বললাম, হুম। জেরিন বলল, আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ঘৃণা করতে। আমি বললাম, তারপর? জেরিন হেসে বলল, পারিনি। আমি বিস্মিত হয়ে তার দিকে তাকালাম। জেরিনের চোখে তখন জল চিকচিক করছে। জেরিন বলল, কারণ আমি এখনো তোমাকে ভালোবাসি। কথাটা শুনে আমার চোখ ভিজে উঠল। আমি ধীরে ধীরে বললাম, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করতে পেরেছো? জেরিন কিছুক্ষণ চুপ থেকে বলল, পুরোপুরি হয়তো ভুলতে পারবো না। এটা শুনে আমার বুকটা হালকা ভারী হয়ে গেল, কিন্তু পরের কথাটা শুনে আমার চোখে জল চলে এলো। জেরিন বলল, তবে আমি তোমাকে ক্ষমা করেছি। আমি মাথা নিচু করে বললাম, ধন্যবাদ। জেরিন বলল, তবে একটা শর্তে। আমি বললাম, কি শর্ত? জেরিন বলল, আর কখনো আমার বিশ্বাস ভাঙবে না। আমি তার হাতটা শক্ত করে ধরে বললাম, আমার জীবনের শেষ দিন পর্যন্ত না।
এর কিছুদিন পর আমি জেরিনকে নাবিলার ব্যাপারে সব খুলে বললাম। সব কথা শুনে জেরিন দীর্ঘশ্বাস ফেলল। তারপর একদিন নাবিলাকে ডেকে জেরিন বলল, তুই আমার সৎবোন হয়েছিস তো কি হয়েছে? আমি কি কখনো তোকে পর ভেবেছি? হিংসা মানুষকে শেষ করে দেয়। মানুষকে আপন করতে শেখ, দেখবি মনে শান্তি পাবি। নাবিলা এবার কান্না করতে করতে বলল, আপু আমাকে মাফ করে দাও। জেরিন বলল, কেন? নাবিলা বলল, আমি অনেক বড় ভুল করেছি। জেরিন বলল, ভুল সবাই করে। নাবিলা কান্না জড়িত কণ্ঠে বলল, আমি হিংসা করতে করতে কোথায় চলে গিয়েছিলাম সেটা আমি নিজেও জানি না। জেরিন এগিয়ে গিয়ে তার চোখের জল মুছে দিল। সবার আগে নিজেকে ভালো মানুষ বানাতে হবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। নাবিলা বলল, আমি চেষ্টা করব আপু। সেদিন অনেকদিন পর দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে কান্না করলো অনেকক্ষণ। আর সেই কান্নার মধ্যেই যেন তাদের বহু বছরের দূরত্ব গলে গেল। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে শুরু করলো। পরিবারের সবাই খেয়াল করছিল আমি এখন জেরিনকে কতটা ভালোবাসি। একদিন মা হেসে বললেন, ফাহিম তোকে তো আগে কখনো এত খুশি দেখিনি। আমি জেরিনের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, কিছু জিনিস হারাতে বসলে তার মূল্য বোঝা যায়। জেরিন লজ্জা পেয়ে অন্যদিকে ফিরে তাকালো। একদিন রাতে বাড়ির ছাদে আমরা দুজন পাশাপাশি বসেছিলাম। আকাশ ভরা তারা, চারদিকে নীরবতা। জেরিন মাথাটা আমার কাঁধে রেখে বলল, একটা কথা বলবো? আমি বললাম, বলো। জেরিন বলল, যদি আবার নতুন করে শুরু করার সুযোগ পাও কি করবে? আমি তার হাতটা নিজের হাতে নিয়ে বললাম, আবার তোমাকেই বিয়ে করব। জেরিন হেসে বলল, সত্যি? আমি বললাম, হ্যাঁ, তবে এবার প্রথম দিন থেকেই তোমাকে ভালোবেসে যাব। জেরিন আমার দিকে তাকালো। তার চোখে তখন শান্তি, বিশ্বাস আর ভালোবাসা। আমি আস্তে করে বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আমার ভুল বোঝার সুযোগ দিয়েছেন। জেরিন মৃদু হেসে বলল, আর আমাকে দিয়েছেন ক্ষমা করার শক্তি। আমি তার হাতটা আরো শক্ত করে ধরলাম। দূরে রাতের আকাশে একটা তারা জ্বলজ্বল করছিল। আর সেই মুহূর্তে মনে হচ্ছিল ঝড় যত বড়ই হোক, সত্যিকারের ভালোবাসা, অনুশোচনা আর ক্ষমা যদি থাকে, তাহলে মানুষ আবার নতুন করে বাঁচতে শেখে। এখন আল্লাহর রহমতে আমাদের ভালোই দিন কেটে যাচ্ছে। বেশ কয়েক মাস পরে জেরিন আমাকে বলল, তুমি বাবা হতে চলেছ। এই কথাটা যেন আমার জীবনের সবচাইতে বড় খুশির কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেদিন কত যে খুশি হয়েছিলাম সেটা বলে বোঝানোর মতো না। এই খুশিতে পুরো পরিবার যেন আনন্দে মেতে উঠল। আর এভাবে সুখে শান্তিতে আমাদের দিনগুলো সামনে এগোতে লাগলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিষিদ্ধ ভালোবাসা গল্প এখানে শেষ করলাম। জানি গল্পটা তেমন একটা ভালো হয়নি, কারণ এবার একটু প্যারার ভিতরে থাকার কারণে গল্পটা তেমন একটা ভালোভাবে লিখতে পারিনি। তারপরেও এই গল্পে তোমাদের মতামত কেমন এটা কমেন্ট করে অবশ্যই জানাবা।